আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির সংবাদে। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের ইতিহাস আর কেউ বিকৃত করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র ও সমৃদ্ধি শেখ হাসিনার নেতৃত্বেই দাবি আওয়ামী লীগ নেতাদের। ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল, ফেরিঘাটে চাপ। উত্তরবঙ্গ থেকে চলছে দূরপাল্লার বাস, ফাঁকা ঘাট ঢাকা ক্রমেই হয়ে উঠছে কর্মচঞ্চল। দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু। চীনা টিকার প্রয়োগ শুরু ২৫শে মে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সীমান্ত বন্ধ থাকবে, চলবে না দূরপাল্লার গণপরিবহন। আলোচিত মৃত্যু হত্যা মামলার ৫ দিনের রিমান্ড শেষে জবানবন্দি দেননি সাবেক এসপি বাবুল আক্তার। কারাগারে পাঠানোর নির্দেশ। শুনছিলেন শিরোনাম, যাব বিস্তারিত সংবাদে। বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা কোনোদিন ব্যর্থ হবে না। সকালে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে স্বদেশ প্রত্যাবর্তনের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে আসার পর অনেক ঝড়ঝাপটা অতিক্রম করতে হয়েছে। বৈঠকে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ও ব্যাংক কোম্পানি সংশোধিত আইনের খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয়ে মন্ত্রিসভার সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়াল যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মৃতি টেনে কথা বলেন তিনি। ঝড় ঝাপটা অনেক বাধা অতিক্রম করে আমাকে আসতে হয়েছিল, কারণ অনেক বাধা ছিল। তখনকার সরকার কিছুতেই আমাকে আসতে দেবে না। আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র, অনেক চিঠিপত্র পাঠানো, অনেক করা, তা বিভ্রান্ত করার চেষ্টা করা, অনেক কিছুই করা হয়েছিল। লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা কোনোদিনই ব্যর্থ হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। এখন একটা আত্মবিশ্বাস এসে গেছে যে বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না, আর মুছতে পারবে না। বাংলাদেশ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে এগিয়ে যাবে, সেটা আশা করি। আর এই প্যান্ডামিক, বিশেষ করে এই করোনা ভাইরাসে যাদের আমরা হারিয়েছি, তাদের আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করি। এদিকে মন্ত্রিসভার বৈঠকে বিশেষ নিরাপত্তা বাহিনী ও ব্যাংক কোম্পানি আইনের খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। যারা ব্যাংক বোর্ডে যারা থাকবেন বা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী থাকবেন, তারা যদি কোনো দুর্নীতি করে, সেই ক্ষেত্রে তাদের ইনস্টিটিউশনাল পানিশমেন্টও হবে, প্লাস লিগাল যে প্যানাল যে অ্যাকশন সেটাও হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আপন কর্মমহিমায় শেখ হাসিনা বাংলাদেশের নতুন ইতিহাস নির্মাতা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের অন্য নেতারা বলেছেন, শেখ হাসিনার হাত ধরেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে, এগিয়ে গেছে সমৃদ্ধির পথে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই আলোচনা সভা। দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। শেখ হাসিনার দীর্ঘ পথ চলাই প্রায় ১৯ বার মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয়েছে তাকে, কিন্তু কখনো ভীত হন নাই। উনি কখনো তার লক্ষ্য থেকে বিচ্যুত হন নাই। এই ৪০ বছর নেতৃত্বকালে ২৩ বছর তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে প্রত্যক্ষ সংগ্রাম করেছেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনাকে দেশের সবচেয়ে সৎ ও সাহসী এবং মানবিক নেতা হিসেবে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপন কর্মমহিমা তিনি হয়ে উঠেছেন নবপর্যায়ের বাংলাদেশে নতুন ইতিহাসে নির্মাতা, হিমাদ্রি শিখর সফলতার মূর্ত স্মারক, উন্নয়নের কাণ্ডারি। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে করোনা সংকট জয় করে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নয়ন সমৃদ্ধির অভিযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যেতে সক্ষম হবে ইনশাল্লাহ। মহানগর নাট্য মঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় যোগ দিয়ে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেন আওয়ামী লীগ নেতারা। আমরা যত সেই ইতিহাস জানবো, তত আমরা নিজেরা উপকৃত হব। সচিবালয়ে এক ব্রিফিংয়ে ৪০ বছরের শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বদলে যাওয়ার গল্প শোনান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গত ৪০ বছরের পথ চলায় আমরা কে কতটুকু শেখ হাসিনার সাথে থাকতে পেরেছি জানি না,
কিন্তু সমস্ত ঝঞ্ঝা, সমস্ত সংকটে শেখ হাসিনা জাতির পাশে থেকেছে। তার হাত ধরে যে গণতন্ত্র সামরিক ছাউনিতে ক্যান্টনমেন্টে বন্দী ছিল, যে গণতন্ত্র প্রকৃতপক্ষে মার্শাল ডেমোক্রেসিতে রূপান্তরিত হয়েছিল, সেই গণতন্ত্র মুক্তি লাভ করেছিল। বঙ্গবন্ধু এভিনিউজতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা, মিলাদ ও খাদ্য বিতরণ করে আওয়ামী যুবলীগ। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। করোনা নিয়ন্ত্রণে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। লকডাউনের নামে সরকার ক্র্যাকডাউন করে বিরোধী মত দমন করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। করোনা নিয়ন্ত্রণের জন্য কোনো নিয়ন্ত্রণ করা যায় এই ধরনের কোনো ব্যবস্থা তারা গ্রহণ করতে পারেনি, তার উদ্যোগ আমরা দেখিনি। একই সঙ্গে আমরা তাদের উদাসীনতা, অনভিজ্ঞতা এটাই আমরা লক্ষ্য করি। উদাসীনতা শুধু বলবো না, এটা হচ্ছে তাদের অজ্ঞানতা এবং টোটাল ব্যর্থতা। লকডাউন তো তারা আরেকটা সুযোগ নিয়েছে, লকডাউনের ফলে আবার একটা ক্র্যাকডাউন করেছে, বিরোধী দলের ওপরে ক্র্যাকডাউন করেছে। ভোগান্তির ঈদ যাত্রা, এরপর আবার কর্মস্থল রাজধানীতে ফেরায় ভোগান্তি। এমন অবস্থায় ঢাকামুখী মানুষের ভিড় ফেরিঘাট সহ সড়ক মহাসড়কে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ট্রাক পিকআপে করেও রাজধানীমুখী মানুষ। তবে রোববারের চেয়ে আজ ভিড় কিছুটা কম কাঁঠালবাড়ি ও দৌলতিয়া ঘাটে। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে উত্তরবঙ্গ থেকে মহাসড়কে চলছে দূরপাল্লার বাস। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। ঈদ শেষে ফিরতি পথেও ভোগান্তিকে সঙ্গী করেই রাজধানীমুখী মানুষের ঢল। সকাল থেকে 16টি ফেরিতে মাদারীপুরের বাংলাবাজার ও শিমুলিয়া নৌরুট হয়ে কর্মস্থলে ফিরছে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষ। যাত্রীদের দাবি, আন্তঃজেলা বাস চালু থাকলে সংক্রমণের ঝুঁকি তুলনামূলক কম হতো। বাস গাড়ি সব বন্ধ দেখে আমার আসতে দেরি, সময় বেশি লাগছে, ভাড়াও বেশি লাগে, ভেঙে ভেঙে আসতে অনেক কষ্ট হয়। অযথা আননেসেসারি গাড়ি ঘোড়া বন্ধ রেখে কোনো লাভ হচ্ছে না। কারণ আমরা যদি ফেরিতে 2000, 3000, 5000 লোক একসাথে যেতে পারি, তাহলে আমাদের গাড়ি ঘোড়া চললে, দূরপাল্লার যানবাহন চললে, এক সিট ফাঁকা রেখে চললে আমাদের সমস্যা কোথায়? এদিকে রাজবাড়ির দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুট দিয়েও ফিরছেন যাত্রীরা। গাজীপুরের সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়ে যাত্রীদের চাপ। নিষেধাজ্ঞা অমান্য করে অবাধেই চলছে বেশ কিছু দূরপাল্লার বাস। ময়মনসিংহ থেকে আসছি, আমাদেরকে গাড়ি ঘোড়া না থাকায় আমাদের অনেক হয়রানি হয়েছে। আমার তো অফিস করলো, আমার তো আসতে হবে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও স্বাভাবিক সময়ের মতোই চলছে দূরপাল্লার বাস। অন্যান্য বাহনেও গন্তব্যে ছুটছে মানুষ। তবে দূরপাল্লার বাসের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও বেড়েছে ফিরতি যাত্রীর চাপ। কুমিল্লার স্টেশনগুলোতে ট্রাক পিকআপ থামলেই হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। রোদের তীব্রতায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে সিরাজগঞ্জের স্টেশনগুলোতে ভিড় করছে মানুষ। অনেকেই ট্রাক পিকআপে যাচ্ছেন গাদাগাদি করে। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করেই উত্তরবঙ্গ থেকে চলাচল করছে ঢাকামুখী দূরপাল্লার যাত্রীবাহী বাস। নূর মোহাম্মদ, মাইটিভি। ঈদ শেষে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। ঘরে ফেরার মতো রাজধানীমুখী যাত্রায়ও পোহাতে হচ্ছে দুর্ভোগ। আন্তজেলা বাস না থাকায় বিকল্প যানবাহনে গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। সেই সাথে তীব্র তাপদাহ বাড়িয়ে দিয়েছে কষ্টের মাত্রা। আরও জানাচ্ছেন ড্যানি দ্রম। রাজধানীর প্রবেশমুখে মানুষের এমন সড়ক পদচারণা বলে দিচ্ছে ঈদ শেষে এবার কাজে ব্যস্ত হওয়ার পালা। তাই ফিরতে হচ্ছে চেনা নগরীতে। সড়কে নেই দূরপাল্লার বাস, বিকল্প যানবাহনে লেগেছে 4-5 গুণ বেশি ভাড়া। যাওয়া আসা দুটোই সীমাহীন কষ্টের। তবুও সবার মুখেই সন্তুষ্টির আভা। কষ্ট করে যাওয়া আসা হলেও বাড়িতে আমার বাবা একা আছেন, তার কাছে গেছি, এটা খুব ভালো লাগছে। বাবা মার সাথে ঈদ কাটাইছে, অনেক ভালো লাগছে, সেই জায়গা সার্থক হয়েছে। পরিবারের সাথে ঈদ কাটাইছে, এটা সার্থকতা আছে। কিন্তু এই যে জনগণের একটা ভোগান্তি, এই ভোগান্তি মনে হয় দরকার ছিল না।
গাড়ি আছে খুব কম, ওই যে ওদিক থেকে আসতেছে আমিনবাজার পর্যন্ত, বলছে কি গাবতলি, এর জন্য উঠছি, আমি উঠতাম না। সাভারের থেকে আগে ছিল 20 টাকা, এখন 30 টাকা নিচে, ওই আমিনবাজারের ওদিক দিয়ে নামাই দিছে। করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ নিয়ে জানান মিশ্র প্রতিক্রিয়া। সব গাড়ি চলে, বড় গাড়ি বন্ধ, তাহলে এটা গরিবের অত্যাচারই না? মানে ভেঙে আসতেছি তো অনেক কষ্ট হচ্ছে। শুধু ব্রিজটা আটকায় রেখা মানুষ তো আটকানো যায় নাই, হ্যাঁ, আর করোনা আটকানো যায় নাই। গাড়ি আটকায় কি করোনা থামানো যাবে? ঢাকায় ফেরা মানুষের চাপ নিয়ন্ত্রণে তৎপর পুলিশ। মাস্ক ছাড়া নগরীতে প্রবেশে দেয়া হচ্ছে বাধা। অনেকের মাস্ক দেখা পড়ে গেছে বলতেছে, বা বিভিন্ন এক্সকিউজ দেখাচ্ছে, তাদেরকে আমরা মাস্ক বিতরণ করতেছি। মাস্ক এখান থেকে মাস্ক পরিয়ে মাস্কের বিষয়টা এনশিওর করে তারপরে আমরা এন্ট্রি করতেছি। তীব্র গরম দূর দূরান্ত থেকে নগরীতে আসা মানুষের কষ্ট বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ, তবুও থেমে নেই জনস্রোত। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। ঈদের ছুটি শেষ, জীবন জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ, তাই তো ফাঁকা ঢাকা ক্রমে হয়ে উঠছে কর্মচঞ্চল। স্বাভাবিক সময়ের চেয়ে গণপরিবহন চলাচল কম থাকায় অলস সময় পার করছে ট্রাফিক পুলিশ। ঈদে ঘরে ফেরা ও ছুটি শেষে ঢাকামুখী হওয়ায় করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। আর মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মানতে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিলেন নগর পরিকল্পনাবিদ। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ঈদের ছুটি শেষ হতে না হতেই কর্মজীবী মানুষের পদচারণায় মুখর হতে শুরু করেছে রাজধানীর রাজপথ। কর্মস্থলে ফিরতে সবাই ছুটছে যে যার মতোই। জীবন জীবিকার তাগিদে নগরীর গণপরিবহন নেমেছে, পাশাপাশি রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি অটোরিকশা। ঢাকায় আসলে প্রাণচঞ্চল, ঢাকায় কাজের তাগিদে আবার আমরা ঢাকায় ফিরলাম। টঙ্গী থেকে গাড়ি আমাদের রিটার্ন আবার ফেরাই দিছে, তারপর আমরা অন্য এক জায়গা দিয়ে ঘুরে পর আসছি। সংক্রমণের কঠিন সময়ে খুলছে দোকানপাট, খেটে খাওয়া মানুষও ব্যস্ত হতে শুরু করেছে। ঈদের পরে দোকান খুললাম, কর্ম করে তো খেতেই হবে, এখন লকডাউন তো কি করার আছে, কর্ম তো করতেই হবে। ঈদের পর আজকে থেকে দোকান খুলছি, কাস্টমার আসে তেমন একটা মানুষেরই নাই, তবুও যে দেখতেছি তাও একটু ভালো মোটামুটি মানুষ আছে। নগরী গণপরিবহনের খুব একটা চাপ না থাকায় ট্রাফিক পুলিশ কাটাচ্ছে অলস সময়। গাড়ির চাপটা এখনো সেভাবে উপলব্ধি করা যাচ্ছে না, অনেক নরমাল অবস্থায় আছে এখন পর্যন্ত। ট্রাফিকের তো ওই রামপুরে সেরকম ব্যস্ততা পাইতেছি না আর কি। ঈদ ঘিরে আসা যাওয়ায় নিয়ন্ত্রণ না থাকায় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন চিকিৎসকরা। যারা বাড়িতে গেছে তারা যদি আলটিমেটলি 2 সপ্তাহ পার করে তারা যদি ফিরতো, তাহলে সংক্রমণের হারটা আমার মনে হয় যে কিছুটা কমতো। করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ আরও কঠোর করার পরামর্শ নগর পরিকল্পনাবিদের। অতি জরুরি মানুষগুলিকে শুধুমাত্র এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হোক, বাদবাকি সকল ক্ষেত্রে কঠোর, আবারও বলছি, জননিরাপত্তা আইনের বিধান অনুযায়ী কঠোরভাবে তাদের জনচলাচল নিয়ন্ত্রণ করার মধ্যে দিয়েই একটা পরিত্রাণের বিরাট সম্ভাবনা জেগে উঠবে। ঈদে বাইরে যাওয়া মানুষরা ফিরলে নগরী দেখা দেবে পূর্ণ চেহারায়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ঈদের ছুটি শেষে নমুনা পরীক্ষা বাড়ায় শনাক্ত করোনা রোগীর সংখ্যাও বাড়ছে। 3 দিন পর আবার 30 ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনায় একদিনে আরও 32 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ধরা পড়েছে 698 জনের। নতুন আক্রান্তদের নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে 7,80,857 জন হয়েছে। আর করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে 12,181 জন। ঈদের ছুটির প্রথম 2 দিনে নমুনা পরীক্ষা কমায় শনাক্ত রোগী 13 মাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। 3,758টি নমুনা পরীক্ষা করে 261 জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। পরদিন 5,508 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয় 363 জন। সোমবার 10,347টি নমুনা পরীক্ষায় 698 জনের নতুন রোগী শনাক্ত হয়। চীন থেকে উপহার হিসেবে পাওয়া 5 লাখ টিকা 25শে মে থেকে প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালিক। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দ্বিতীয় ডোজের মজুদ টিকায় আর 1 সপ্তাহ চলতে পারে। টিকার জন্য রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে আলোচনা চলছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে। দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ আরও কিছুদিন বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে বলেও জানান জাহিদ মালিক। সাইদুর রহমান আবিরের রিপোর্ট।
করোনা টিকাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সচিবালয় সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। উপহার হিসেবে আসা চীনের টিকা প্রয়োগের তারিখ ঘোষণা করেন তিনি। 25 বা 26 তারিখ থেকে ওনারা চীনের যে টিকাটা আসবে সেটা দেওয়ার কার্যক্রম শুরু করতে পারবে এবং সেই প্ল্যান ওনারা মোটামুটি একটা চক আউট করেছে। দ্বিতীয় ডোজের টিকা নিয়ে সংশয় প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে টিকা আমদানির বিষয়ে সরকারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। সেকেন্ড ডোজের বিষয় এটা তো আপনারা জানেন যে সপ্তাহ 10 দিন মনে হয় না, আর হয়তো সপ্তাহ 10 দিন চলতে পারে। দ্বিতীয় ডোজের বিষয় আমরা চেষ্টা করে যাচ্ছি, ভারতের সাথে কথা বলছি, এখানকার অ্যাম্বাসেডার ভারতে তার সাথে কথা বলছি, ইউকের সাথে কথা বলছি এবং অনেকেই চেষ্টা করছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও চেষ্টা করছেন যে এই সেকেন্ড ডোজটা জানি আমরা দিতে পারি। ভারতের পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সুপারিশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু আমরা এখনো আরো প্রস্তাব করব যে দূরপাল্লার এই সমস্ত যানবাহনগুলো যাতে বন্ধ থাকে। বর্ডার এখনো বন্ধ আছে, আগামীতেও বন্ধ থাকবে, এটা আমাদের সুপারিশ থাকবে যে পর্যন্ত কিনা ভারতের অবস্থা মোটামুটি স্বাভাবিক হয়ে না আসে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। চট্টগ্রামে আলোচিত মাহমুদা আক্তার মৃত্যু হত্যা মামলার গ্রেফতার তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে তাকে চট্টগ্রামের আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা পিবিআই। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে কিছু প্রশ্নের উত্তর দিলেও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি বাবুল আক্তার। পিবিআই এর পক্ষ থেকেও নতুন করে রিমান্ডের আবেদন করা হয়নি। শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। আলোচিত মাহমুদা আক্তার মৃত্যু হত্যা মামলায় গ্রেফতার সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে 5 দিন রিমান্ড শেষে দুপুরে কঠোর নিরাপত্তায় চট্টগ্রাম আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা পিবিআই। তদন্ত সংস্থা বাবুল আক্তারকে সরাসরি নিয়ে যান বিচারকের খাস কামরায়। ধারণা করা হয় মৃত্যু হত্যার বিষয়ে 164 ধারায় জবানবন্দি দেবেন তিনি, কিন্তু জবানবন্দি দিতে রাজি হননি বাবুল আক্তার। চট্টগ্রাম মহানগরের হাকিম সারোয়ার জাহান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে কিছু প্রশ্নের উত্তর দিলেও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি বাবুল আক্তার। পিবিআইয়ের পক্ষ থেকে নতুন করে রিমান্ডের আবেদন করা হয়নি। জবানবন্দির জন্য আবেদন দেওয়া হয়েছিল, উনি ডিক্লাইন করেছেন, আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে। 2016 সালের 5 মে চট্টগ্রাম নগরীর জিএসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দেওয়ার সময় খুন হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু। স্ত্রী হত্যার বিচার চেয়ে বাবুল আক্তার নিজে বাদী হয়ে মামলা করেন। তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা পায় পিবিআই। 12 মে তাকে গ্রেফতারের পর রিমান্ডে নেয় পিবিআই। বাবুল আক্তারের বিরুদ্ধে নতুন করে মামলা করে তার শ্বশুর মোশাররফ হোসেন। আমরা চিন্তা করব ওনাকে আরেকবার রিমান্ডে আনার জন্য। আমাদের আরও কিছু তথ্য লাগবে ওনার কাছ থেকে, প্লাস যে সমস্ত আসামি এখনো খোলা ঘুরে বেড়াচ্ছে, আমরা ড্রাইভ দিচ্ছি তাদেরকে ধরার জন্য। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে সুস্বাদু গুটি জাতের আম। আকারে কিছুটা ছোট হলেও এখন বৃষ্টি হওয়ায় আম আরও বড় হবে বলে আশা ব্যবসায়ীদের। জেলা প্রশাসন বলছে, বিভিন্ন জাতের আম সংগ্রহের নির্দিষ্ট তারিখের আগে গাছ থেকে সংগ্রহ ও বিক্রি নিষিদ্ধ। কেমিক্যাল দিয়ে আম পাকালেও নেওয়া হবে ব্যবস্থা। রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তুর রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। রাজশাহীর আমের স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় প্রতি মৌসুমেই এসব আমের অপেক্ষায় থাকেন অনেকে। এরই মধ্যে সরকারি নির্দেশনায় গুটি আম সংগ্রহ ও বিক্রি শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্য জাতগুলোর আমও মিলবে 25 মে থেকে 10 জুলাইয়ের মধ্যে। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির অভাবে এখনও আম খুব একটা বড় হয়নি, বেশ কিছু ঝরেও যাচ্ছে। আম বেশি আছে কিন্তু আমের পরিমাণটা ছোট, দানা ছোট। বৃষ্টির সমস্যা, বেশি খরানি, এর জন্য আমার আম এবার একটু ছোট। আমের অবস্থা, আম গাছে আছে কিন্তু আমের দানা ছোট, মানে বৃষ্টি হয়নি। আমও তো ধরেন আদাদি পাকিয়ে যাচ্ছে মানুষের, কিন্তু সরকার তো ধরেন আম ভাঙতে দিচ্ছে না। দাম নিয়ে বিক্রেতাদের রয়েছে ভিন্ন মত। আমের দাম কম, ওই 700-800 হাজার তেমন বলছে দাম, আর ঝরে ঝরে সব পড়ে এসে পাইকে গেছে দেখেন আম। 2000 চাচ্ছি, কেউ 1400-1500 দাম বলছে, এরকম
জেলা প্রশাসক জানালেন, সম্পূর্ণ বিষমুক্ত আম ভোক্তাদের কাছে যাতে পৌঁছে সেজন্য নেওয়া হয়েছে ব্যবস্থা। রাজশাহী জেলার যারা কৃষক এবং যারা ব্যবসায়ী তারা বেসিক্যালি আমে কোনো ধরনের কীটনাশক দিয়ে আমটাকে নষ্ট করে না। এটা ঐতিহাসিকভাবে এখানকার মানুষ এই জিনিসটা করে না। এরপরও যদি কোনো দুষ্ট ব্যবসায়ী যদি এই ধরনের কার্যক্রম করে তাহলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। রাজশাহীতে গোপালভোগ, রানী পছন্দ, হিমসাগর, আম্রপালি, ফজলি ও বাড়িচার সহ অন্তত 10 জাতের আমের চাষ হয়। এই মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,14,483 মেট্রিক টন। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। ঈদ শেষ হলেও রাজধানীর বাজারে কাটেনি তার রেশ। কারওয়ান বাজারের সব দোকান এখনও খোলেনি। পণ্য সরবরাহ কম, নেই তেমন ক্রেতার আনাগোনা। তবে দাম বেড়েছে পাম অয়েল তেল, টমেটো, করলা ও শসার। মুরগির মাংস, চিনি আগের বর্ধিত দামই বিক্রি হচ্ছে। স্থিতিশীল রয়েছে অন্য ভোগ্যপণ্য ও শাকসবজির দাম। এসএম খুরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার, নেই তেমন ক্রেতাদের আনাগোনা, ভোগ্যপণ্য সামগ্রীর আমদানিও কম, বন্ধ অনেক দোকান। ক্রেতাদের আনাগোনার মতো বেচাকেনা কম বলে জানান বিক্রেতারা। ঈদের পরে এখনো দোকানপাট কোনো খোলা হইতেছে না, লোকজন নাই। দোকান দুই চার ঘন্টা খোলার পরে বন্ধ করিয়া আমরা যাইগা। ব্যবসা বাণিজ্য খারাপ, লোকজন কম, মানুষের হাতে টাকা পয়সা নাই, লকডাউনের বাজার। পণ্য সরবরাহকারী সব কোম্পানির সরবরাহ শুরু হয়নি বলেও জানান তারা। কোনো কিছু এখনো কোনো আমদানি রপ্তানি কোনোটাই হইতেছে না। তেলের দামটা এবং চিনির দামটা ঊর্ধ্বগতি। এরই মধ্যেই বেড়েছে টমেটো, করলা, শসা ও পাম অয়েল তেলের দাম। বর্ধিত মূল্যেই বিক্রি হচ্ছে চাল, ডাল, সয়াবিন তেল, চিনি ও মুরগির মূল্য। ভালোই আছে আমদানি, বিক্রিটা কম। ঈদ উপলক্ষে তো বিক্রিটা কম। কদিন দোকানপাট বন্ধ ছিল, দোকানপাট আস্তে আস্তে খুলতেছে। না তেমন না, এই একটা আসে না, এই খুব কম। ক্রেতারা বলছেন দু একটি ছাড়া স্থিতিশীল নিত্যপণ্যের বাজার। অনেকে আসে নাই, এই কারণে হয়তো একটু দাম কম। রোজার মধ্যে আর একটু বেশি ছিল। যেমনগুলো রোজার মধ্যে 60 টাকা 70 টাকা ছিল। বিভিন্ন কিনছি, কপি কিনছি 25 টাকা পিস। সব মিলিয়ে কিরকম দাম আছে? মোটামুটি আলহামদুলিল্লাহ কম আছে। চাল কিনেছি, তরকারি কিনেছি, মাছ কিনেছি, মানে অনেক সবজি লইছি। আর স্থিতিশীল রয়েছে শাকসবজির দাম। তরকারির তেমন একটা দামও নাই। করলাটা বাড়ছে, পেঁপেটা বাড়তি, গাজরটা বাড়তি আর টমেটোটা বাড়তি। আর এইগুলা এই শসা মশা, বেগুন টেগুন এগুলো আগের দামই আছে। এসএম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের ইতিহাস আর কেউ বিকৃত করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র সমৃদ্ধ শেখ হাসিনার নেতৃত্বেই দাবি আওয়ামী লীগ নেতাদের। ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল, ফেরিঘাটে চাপ। উত্তরবঙ্গ থেকে চলছে দূরপাল্লার বাস, ফাঁকা। ঢাকা ক্রমেই হয়ে উঠছে কর্মচঞ্চল। দেশে করোনায় আরও 32 জনের মৃত্যু। চীনা টিকার প্রয়োগ শুরু 25শে মে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সীমান্ত বন্ধ থাকবে, চলবে না দূরপাল্লার পরিবহন। আলোচিত মিতু হত্যা মামলায় 5 দিনের রিমান্ড শেষে জবানবন্দি দেননি সাবেক এসপি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এরই সাথে শেষ করছি আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না। আল্লাহ হাফেজ।